আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছে। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে রবি 10 মিনিট স্কুল স্পেশাল লাইভ ক্লাসে সাপোর্টেড বাই গুড লাক স্টেশনারিজ। তোমরা সবাই দ্রুত ক্লাসটিতে জয়েন করে ফেলো। যেমনটি তোমরা বোর্ডে লেখা দেখছো, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পরিবেশ রসায়নের গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। কেমিস্ট্রি সেকেন্ড পেপারের একটা চ্যাপ্টার। সো কেমিস্ট্রি সেকেন্ড পেপার চ্যাপ্টার 2 এর আমরা আজকে গাণিতিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। সো তোমরা সাথেই থাকো এবং ক্লাসটিকে তোমরা অবশ্যই শেয়ার করে দাও যাতে তোমার বন্ধুরাও সবাই মিলে একসাথে তোমরা ক্লাসটিতে জয়েন করতে পারো। ওকে, সো আমি একটু কমেন্টগুলো কিছুক্ষণ পরপরই পড়বো এবং তোমাদের যদি অবশ্যই কোনো সমস্যা থাকে, কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই তোমরা আমাকে জানাবে। আমি আজকে বেশ কয়েকটা গাণিতিক সমস্যার সমাধান তোমাদের সামনে দেওয়ার চেষ্টা করব। ওকে, সো প্রথমেই তোমাদের বলবো যে তোমরা কে কোন জায়গা থেকে ক্লাস করছো আমাকে একটু জানিয়ে দাও, যাতে আমি বুঝতে পারি যে আসলে তোমরা কোন কোন জায়গা থেকে আমার ক্লাসটিতে অংশগ্রহণ করছো। কমেন্টে তোমরা জানিয়ে দাও যে তোমরা কে কোন জায়গা থেকে ক্লাস করছো এবং ক্লাসটিকে অবশ্যই শেয়ার করে দাও, সাথে সাথে আমিও ক্লাসটিকে শেয়ার করে দিচ্ছি। ওকে, তো ক্লাসটিকে আমি শেয়ার করে দিচ্ছি এখনই। ওকে, শেয়ার ডান। অনেকেই তোমরা জয়েন করেছো। আচ্ছা, সো মাদারীপুর থেকে একজন জয়েন করেছে, মিরপুর থেকে জয়েন করেছে। আশা করি সবাই তোমরা ভালো আছো এবং আজকের ক্লাসে আমরা বেশ কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। সো ক্লাসটা খুবই এফেক্টিভ হতে যাচ্ছে। তোমরা এখনই ক্লাসটিকে শেয়ার করে দাও এবং আমরা খুব শীঘ্রই গাণিতিক সমস্যায় চলে যাব। তো আজকের গাণিতিক সমস্যায় যাওয়ার আগে আমরা যে বিষয়টা নিয়ে একটু আলোচনা করব আজকে, সেই বিষয়টা হচ্ছে আমরা গ্রাহামের ব্যাপন সূত্র নিয়ে একটু আগে আলোচনা করতে চাই। গ্রাহামের ব্যাপন সূত্র নিয়ে আলোচনার পরে আমরা মূলত গাণিতিক সমস্যায় চলে যাব। তো চলো আমরা গ্রাহামের ব্যাপন সূত্র সম্পর্কে একটু জেনে আসি। ওকে, তো আজকে আমাদের যে প্রথম টপিকটা আমরা পড়ব গাণিতিক সমস্যায় যাওয়ার আগে, সেটা হচ্ছে গ্রাহামের ব্যাপন সূত্র। তো গ্রাহামের ব্যাপন সূত্রে তোমরা কিন্তু চাইলে আজকের ক্লাসটা নোটও নিতে পারো এবং নোটগুলো করে কিন্তু আমাদের গ্রুপে শেয়ার করতে পারো। আমাদের গ্রুপে কিন্তু প্রায় 14 লাখের মতো মেম্বার রয়েছে। তো তুমি যদি নোটটা করে সবার সাথে শেয়ার করো, আশা করি এই নোট দিয়ে ওরাও সবাই কিন্তু উপকৃত হতে পারবে। ওকে, সো আমরা আজকে আমাদের প্রথম টপিকে চলে যাই। প্রথম টপিকটা হচ্ছে আমাদের আজকের গ্রাহামের ব্যাপন সূত্র। তো তোমরা যারা গ্রাহামের ব্যাপন সূত্র সম্পর্কে একটু ধারণা রাখো তাদের একটু বলে নিই। গ্রাহামের ব্যাপন সূত্রটা হচ্ছে একটা ব্যস্তানুপাতিক সূত্র। সেটা কিরকম? গ্রাহামের ব্যাপন সূত্রটা হচ্ছে স্থির তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের ব্যাপন হার, কোনো গ্যাস অণুর ব্যাপন হার ওই গ্যাসের ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক। তোমরা দেখতে পাচ্ছ এখানে আর দ্বারা আমরা ব্যাপন হারকে নির্দেশ করছি এবং ডি দ্বারা আমরা এখানে ঘনমাত্রাকে, বা ঘনমাত্রা তো না, অণুর যে একটা ঘনত্ব রয়েছে তাকে নির্দেশ করতেছি। সো স্থির তাপমাত্রা ও চাপে গ্যাসের ব্যাপন হার অণুর ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। সো এখান থেকে যদি আমরা একটা সূত্র কিন্তু আমরা প্রতিপাদন করতে পারি, সেটা কিভাবে চলো একটু দেখি। যে আর এবং ডি হচ্ছে ব্যস্তানুপাতিক। তো আমরা যদি এখানে ধ্রুবকটা উঠিয়ে দিতে চাই, সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি? ধ্রুবকটা উঠিয়ে দিলে কিন্তু আমরা লিখতে পারি আর ইজ ইকুয়াল টু কে ইন্টু 1/√ওভার d1। এবং এখান থেকে আমরা পেয়ে যাই হচ্ছে, যদি কেটাকে ধ্রুবক দ্বারা প্রতিস্থাপন করে আমরা যদি এইভাবে লিখতে পারি যে কে সমান সমান আর, এখানে ওয়ানটা আমরা পরে দিই একটু, আর √d1। সো একবার যদি আমরা এখানে r1 d1 দিই, আবার আরেকটা কে এর জন্য কিন্তু আমরা চাইলে এখানে r2 এবং √d2 দিতে পারবো। সো এখান থেকে আমরা যে সূত্রটা পাই আলটিমেটলি সেটা হচ্ছে r1 √d1, যেখানে d দ্বারা আমরা ঘনত্ব বোঝাচ্ছি, এবং r2 √d2। সো এই সূত্রটা আমরা মনে রাখতে পারি। এবং যেহেতু একটা ব্যস্তানুপাতিক সূত্র, সেটা মনে রাখার একটা সহজ পদ্ধতি আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। দেখো যে r1 ডিভাইডেড বাই r2 এভাবে লিখবা। দেখো r এবং d এর মধ্যে একটা সম্পর্ক, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক এবং একটা বর্গমূল আছে, সো আমরা বর্গমূলটা আগে দিয়ে নিই। সো বর্গমূলটা দিয়ে নিয়ে এইভাবে আমরা লিখতে পারি, যেহেতু r1/r2 এবং সম্পর্কটা ব্যস্তানুপাতিক, সো উপরে যাবে হচ্ছে d2, নিচে যাবে হচ্ছে d1। দেখো এই সূত্রটা থেকেই কিন্তু আমরা এইটা
পেয়ে যাই। সো এখান থেকে আমরা বলতে পারি যে গ্রাহামের ব্যাপন সূত্র মানে হলো যে কোনো গ্যাসের ব্যাপন হার তার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তো আশা করি তোমরা বুঝতে পারছো। সো এই গ্রাহামের ব্যাপন সূত্র থেকে কিন্তু অনেক কিছু সম্পর্ক আছে। তো সেই সম্পর্কগুলো আমরা একটু দেখি, তারপরে আমরা অঙ্কে চলে যাব। তোমরা কমেন্ট করতে থাকো, আমি একটু পরপরই কমেন্টগুলো পড়বো যে তোমরা কে কোথা থেকে জয়েন করছো, এবং ক্লাসে কিন্তু অবশ্যই শেয়ার করবে, কারণ খুবই গুরুত্বপূর্ণ কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমাদের সামনে এইচএসসি পরীক্ষা, সো আশা করি পরীক্ষাতে তোমাদের অনেক কাজে লাগবে এই অঙ্কগুলো। ওকে, সো এখন আমরা দেখব হচ্ছে গ্রাহামের ব্যাপন সূত্রের সাথে আণবিক ভরের সম্পর্ক। সো আমরা একটু আগে যে সূত্রটা লিখলাম সেটাতে একটু খেয়াল করার চেষ্টা করি যে R1 ডিভাইডেড বাই R2 ইজ ইকুয়াল টু রুট ওভার D2 ডিভাইডেড বাই D1। যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক আমাদের এখানে, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, দেখো এখানে ঘনত্ব সমান সমান আমরা কি জানি, D ইজ ইকুয়াল টু, বা এটাকে আমরা অনেক সময় রো দ্বারাও প্রকাশ করি, যেটাই দাও না কেন আমরা এখানে D দ্বারা ডিনোট করছি। সো m ডিভাইডেড বাই v, বা একক আয়তনের ভরকে কিন্তু আমরা ঘনত্ব বলি। সো এই সূত্রটা যদি আমরা এইখানে লিখি তাহলে কেমন দাঁড়াবে, দেখো R1 ডিভাইডেড বাই R2 ইজ ইকুয়াল টু রুট ওভার m1, যেটা R1 গ্যাসের, সরি m2 যেটা হচ্ছে R2 গ্যাসের আণবিক ভর, এবং v2, এবং নিচে আমরা R1 এটা লিখতে পারি D1, সো m1 ডিভাইডেড বাই v1। সো এখন দেখো যে যদি এই পুরো কাজটা অবশ্যই কিন্তু স্থির তাপমাত্রা ও চাপ এবং এসটিপিতে সংগ্রহ করা হয়, এবং এসটিপিতে আমরা জানি আয়তন কিন্তু একই। সো যেহেতু এসটিপিতে বা স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসারে এই কাজটি সম্পন্ন করা হচ্ছে, তাই এখানে v1 ইজ ইকুয়াল টু v2, অর্থাৎ এই v2 আর v1কে আমরা v ধরতে পারি। ওকে, সো v ধরলে দেখো এই দুইটা জিনিস কিন্তু কাটাকাটি চলে যাচ্ছে, আমাদের দুইটা জিনিস কাটাকাটি চলে যাচ্ছে। সো থাকতেছে কি, R1 divided by R2 is equal to M2 divided by M1, অর্থাৎ দেখো এখানে কি দাঁড়াচ্ছে, ঠিক একইভাবে এখান থেকে কিন্তু আমরা একটা সূত্র লিখতে পারি। দেখো R1 divided by R2 এবং রুট ওভার M2 উপরে M1 নিচে, যেখানে এইখানে R1 উপরে 2 নিচে, তার মানে কি এখানেও কিন্তু একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক আমরা দেখতে পাই। সো গ্রাহামের ব্যাপন সূত্রের প্রতিপাদন করে বা ব্যাপন সূত্রের একটা অনুসিদ্ধান্ত আমরা বলতে পারি যে R ইজ প্রপোর্শনাল টু 1 বাই রুট ওভার M, অর্থাৎ কোনো গ্যাসের ব্যাপন হার তার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক, অর্থাৎ কোনো গ্যাসের ব্যাপন আণবিক ভর যত বৃদ্ধি পাবে তার ব্যাপন হার ততই কমতে থাকবে, এটা যত বাড়বে এটা তত কমবে। এই হলো গ্রাহামের ব্যাপন সূত্রের একটা অনুসিদ্ধান্ত। তোমরা প্রায় 100 জনের উপরে ক্লাসটিতে তোমরা এখন করছো। সো তোমরা অবশ্যই কমেন্ট করবে, কমেন্টে আমাকে জানাবে তোমাদের এক্ষেত্রে কোনো ধরনের কোনো কনফিউশন আছে কিনা, তাহলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সো এখন আমরা দুইটা সূত্র কিন্তু আমরা পেয়ে গেলাম, গ্রাহামের ব্যাপন সূত্র থেকে কিন্তু আমরা দুইটা সূত্র পেয়ে গেলাম, অর্থাৎ একটা সূত্র থেকে কিন্তু আমরা দুইটা জিনিস পেয়ে গেলাম। একটা কি, যে একটা হচ্ছে R ইজ প্রপোর্শনাল টু 1 বাই রুট ওভার D, যেটা হচ্ছে ঘনত্ব। সাথে সাথে কিন্তু আমরা আরেকটা জিনিস এখানে পেয়ে গেলাম যে R ইজ প্রপোর্শনাল টু 1 বাই রুট ওভার M। এখন এই দুইটার গ্রাফ কীরকম হবে চলো একটু দেখে নিই আমরা। এই দুইটার গ্রাফ হবে, তুমি দেখো যেহেতু ব্যস্তানুপাতিক এবং একটা বর্গমূল রয়েছে এখানে, সো আমরা যদি একটা গ্রাফ চিন্তা করি এরকম, তো গ্রাফটা কেমন হবে একটু দেখি। এই গ্রাফ নিয়ে কিন্তু প্রতি বছরই এমসিকিউতে প্রশ্ন এবং ভর্তি পরীক্ষাও কিন্তু অনেক প্রশ্ন আসে, সো একটু গুরুত্বপূর্ণ। সো এগুলো তোমরা মন দিয়ে বোঝার চেষ্টা করবে একটু। সো দেখো এইখানে যদি আমরা নেই R, এবং এইখানে যদি আমরা নেই রুট ওভার D অথবা রুট ওভার M, যাই নেই না কেন, সো জিনিসটা আসলে ব্যস্তানুপাতিক গ্রাফ, সাথে যেহেতু রুট ওভার আছে, সো এই টাইপের গ্রাফগুলো তোমরা যারা ম্যাথের সরলরেখা চ্যাপ্টারটি করেছো কিংবা ব্যস্তানুপাতিক গ্রাফ যখন করেছো তখন হয়তো বা জানবে যে এই ধরনের গ্রাফগুলো একটু নিচে নামতে নামতে একটু এইরকম হয়ে যায় অনেকটা, অর্থাৎ নিচের দিকে একটু চেপে যায়। সো এইটার গ্রাফটা হবে অনেকটা এইরকম। ওকে, সো ব্যস্তানুপাতিক গ্রাফটা এক্স্যাক্টলি আমি একটু ঠিকভাবে ড্র করার চেষ্টা করি। যেহেতু এখানে আমরা পুরাটুকু রুট ওভার D নিয়েছি, সো এটা একটা ইউজুয়ালি ব্যস্তানুপাতিক গ্রাফ, সেটা হবে হচ্ছে এরকম একটা গ্রাফ, অর্থাৎ ব্যস্তানুপাতিক গ্রাফটা যেরকম হয়, অর্থাৎ R এর ভ্যালু যত বাড়তেছে, দেখো তুমি R এর ভ্যালু যত বাড়বে M এর ভ্যালু কিন্তু ততই দেখো কমতেছে। সো একইভাবে যদি আমরা এখানে রুট ওভার D না নিয়ে শুধু D নিতাম তাহলে কীরকম হতো গ্রাফটা, দেখো এখানে আমরা R নিলাম, একইভাবে এখানে আমরা D না নিয়ে রুট ওভার D না নিয়ে D নিলাম শুধু আর M নিলাম, তখন হবে গ্রাফটা একটু নিচের দিকে চেপে যাবে, এরকম মিশবে না কখনই, বাট একটু চেপে যাবে।
সো এই দুইটা গ্রাফের কিন্তু পার্থক্য তোমাদের একটু বুঝতে হবে। এখানে রুট ওভার দেওয়ার কারণে একটা ট্র্যাডিশনাল একটা ব্যস্তানুপাতিক গ্রাফ হয়ে গিয়েছে, আর এইখানে দেখো আমরা শুধুমাত্র ভিতরেরটা নিয়েছি, অর্থাৎ ডি এবং এম নিয়েছি। সো তখন কিন্তু গ্রাফটা একটু নিচের দিকে একটু চেপে গিয়েছে। সো গ্রাফটা কিন্তু যখন নিচের দিকে একটু চেপে গিয়েছে, সো তোমরা বুঝতেই পারতেছো যে এই চেঞ্জ হওয়ার কারণে কীভাবে গ্রাফের একটা পরিবর্তন আসছে। সো আবার গ্রাফটা কিন্তু এমনও হতে পারে। সো এভাবেই কিন্তু আসলে পরীক্ষার সময় প্রশ্ন পেঁচানো হয়, যেটাকে আমরা বলি। সো সো আমি একটু পরে কমেন্টগুলো করবো, তোমরা কমেন্ট করতে থাকো। সো গ্রাফটা যদি এইরকম হতো যে ধরো এখানে তোমার দেওয়া আছে 1/√d কিংবা দেওয়া আছে 1/√m, আর এখানে দেওয়া আছে হচ্ছে আর, y অক্ষ বরাবর দেওয়া আছে আর এবং x অক্ষ বরাবর দেওয়া আছে 1/2, তাহলে কি হতো? তাহলে কিন্তু এটা একটা সরল রেখা হয়ে যেত। দেখো এই পুরাটা হচ্ছে y, এখানে একটা m কনস্ট্যান্ট, আর এই পুরাটা হচ্ছে x, অর্থাৎ একটা মূল বিন্দুগামী একটা সরল রেখা কিন্তু হয়ে যেত। সো এভাবেই দেখো কিভাবে আমরা x অক্ষের মধ্যে এই জিনিসগুলো চেঞ্জ করার মধ্য দিয়ে কিন্তু গ্রাফেরও একটা পরিবর্তন চলে আসছে। ওকে, সো আশা করি তোমরা বুঝতে পারছো। আমি একটু কমেন্টগুলো দেখি তোমরা কে কমেন্ট করছো। অনেকে তোমরা অনেক জায়গাতে সিয়াম হোসেন বলছে বোর্ড দেখা যায় না। ভাইয়া বোর্ড তোমার হয়তো নেটের প্রবলেম, তাই দেখা যাচ্ছে না। আশা করি এখন ঠিক হয়ে গিয়েছে। অনেকে অনেক জায়গা থেকে জয়েন করেছে, কুষ্টিয়া থেকে জয়েন করেছে, সালমান ভাইয়া জয়েন করেছে ক্লাসে আমাদের। সো এই গ্রামের ব্যাপন সূত্রটা এখানেই আমরা শেষ করি। তবে আরেকটা ছোট্ট জিনিস আমি তোমাদের দেখাতে চাই গ্রামের ব্যাপন সূত্র থেকে, সেটা হচ্ছে একটা লম্বা সূত্র আমরা মনে রাখতে পারি। যে জিনিসটা আমরা মনে রাখতে পারি গ্রামের ব্যাপন সূত্র থেকে, সেটা হচ্ছে r1 ডিভাইডেড বাই r2 ইজ ইকুয়াল টু √m2 ডিভাইডেড বাই m1 ইজ ইকুয়াল টু d2 ডিভাইডেড বাই d1। এই সূত্রটা আমরা একটু মনে রাখবো, অর্থাৎ কখন কোনটার সাথে রিলেশন চায় আমাদের প্রশ্ন দেখে এরপর আমাদের বুঝতে হবে যে কোনটা চেয়েছে এবং আমরা কোন সূত্রটা আসলে ব্যবহার করব। সো বুঝতেই পারতেছো তোমরা, এই সূত্রটা একটু আমাদের মনে রাখতে হবে। সো চলো এরপর আমরা আজকের ক্লাসের যে আমাদের মূল উদ্দেশ্য, সেটা হচ্ছে যে আমরা গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তো চলো আজকে আমরা আমাদের প্রথম গাণিতিক সমস্যার সমাধানে চলে যাই। তোমরা খাতা কলম নিয়ে সবাই রেডি হয়ে যাও। তার মধ্যে আমি একটু কমেন্টগুলো পড়ার চেষ্টা করতেছি। অনেকে জানতে চাই ফোকাসিংয়ের সমস্যা হচ্ছে। হ্যাঁ ভাইয়া, ফোকাসিংয়ে একটু প্রবলেম হচ্ছে, যেহেতু বোর্ডটা একটু ছোট। আশা করি আর প্রবলেম হবে না। নাহিদা ফাতমি এনিন জয়েন করেছে ক্লাসে, খান জুয়েল জয়েন করেছে, রিমি জয়েন করেছে ঠাকুরগাঁও থেকে, ভেরি গুড। আর অনেকেই তোমরা জয়েন করেছো দিনাজপুর, কুমিল্লা, বিভিন্ন জায়গা থেকে তোমরা জয়েন করেছো। ওকে, সো আজকের ক্লাসে আমাদের যে মেইন উদ্দেশ্য, আমরা বলেছি আগে যে গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। প্রথম সমস্যার সমাধানে আজকে আমরা চলে যাই। সো আজকে যে প্রথম সমস্যাটা নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে অনেকটা এরকম। দেখো তোমাকে একটা পাত্র দেওয়া আছে, এবং এই প্রশ্নটা কিন্তু ভাইয়া এইচএসসি পরীক্ষায় গত বছর ঢাকা বোর্ডের প্রশ্ন। সো বুঝতেই পারতেছো কতটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই বছর এইচএসসি পরীক্ষার জন্য। তোমাদের জন্য এই প্রশ্নটা বোঝা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সো প্রশ্নটা হচ্ছে এরকম যে একটা পাত্র দেওয়া আছে তোমাকে, এই পাত্রের টেম্পারেচার বলে দেওয়া আছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড, বলে দেওয়া আছে এই পাত্রের মধ্যে যে গ্যাসটা আছে তার ভর হচ্ছে 0.54 গ্রাম, এবং এর আয়তন বলে দেওয়া আছে 300 ml, এবং এর চাপ বলে দেওয়া আছে 780 mmHg, মিলিমিটার পারদ চাপ। এখন তোমাকে বলা হয়েছে যে এই পাত্রে, এই যে পাত্রটা, এই পাত্রে তোমাকে প্রশ্ন করা হয়েছে যে অণুর সংখ্যা কত, এইখানে কতটি গ্যাস অণু আছে, অণুর সংখ্যা কত, অর্থাৎ এই যে পাত্রটি দেওয়া আছে এই পাত্রটিতে গ্যাস অণুর সংখ্যা কত। হ্যাঁ, তো এই পাত্রটিতে গ্যাস অণুর সংখ্যা কত সেটা আমাদের এখানে নির্ণয় করতে হবে। তো চলো আমরা অঙ্কটা করা শুরু করে দিই। তোমরাও যারা অঙ্কটি অলরেডি পারো তারা কিন্তু করে শুরু করে দিতে পারো, এবং আমাকে কিন্তু কমেন্টে অ্যান্সারটি জানাতে পারো। ওকে, সো দেখো এই প্রশ্নে আমাদের চেয়েছে কি, যে অণুর সংখ্যা চেয়েছে। সো অণুর সংখ্যা বের করার জন্য আমাদেরকে প্রথমে অবশ্যই মোল সংখ্যা বের করতে হবে। আমরা যদি মোল সংখ্যাটা বের করে ফেলতে পারি তাহলে কিন্তু আমরা অণুর সংখ্যা ইজিলি বের করতে পারি। তো এই জন্য আমরা এখন কোন সূত্র ব্যবহার করতে পারি তোমরাই বলো। আমরা জানি PV = nRT। এটা কিন্তু আমরা জানি যে বাস্তব গ্যাসের আদর্শ গ্যাসের সূত্র হচ্ছে PV = nRT। সো এখন আমরা দেখি যে এখানে কোন কোন প্যারামিটারগুলো আমাদের দেওয়া রয়েছে। দেখো প্রথমেই আমাদের এইখানে চাপ দেওয়া আছে। দেখো এই যে P মানে হচ্ছে চাপ। তো চাপ এখানে আমাদের কোন এককে দেওয়া আছে সেটা কিন্তু আমাদেরকে একটু বুঝতে হবে। দেখো
চাপ দেওয়া আছে আমার 780 mmHg, পারদ চাপ দেওয়া আছে। সো ফার্স্টে আমি যেটা করব, এই 780 mmHg কে আমরা এককটা চেঞ্জ করে আমরা যেটা করব সেটা হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার এককে নিয়ে যাব। অর্থাৎ কি, সেটা mmHg থেকে আমরা যেই এককে কনভার্ট করব সেটা হচ্ছে লিটার ATM এর নিয়ে যাব, অ্যাটমসফিয়ারিক একক যে আছে সেটাকে নিয়ে যাব। সেটার জন্য তোমরা কি করবে, ক্যালকুলেটরের মধ্যে খুব সহজেই তোমরা নিতে পারবে এটা। সেটা একটু প্রসেসটা দেখিয়ে দিই, তোমরা একটু দেখো। যে শিফট না, প্রথমে ক্যালকুলেটর তোমরা অন করবে, অন করার পর এখানে লিখবে 780, এরপরে তোমরা এখানে চলে আসবে, দেখো শিফট কনভার্ট দিবে, শিফট কনভার্ট, অর্থাৎ শিফট কনভার্ট। দেন দেখো এইখানে mmHg থেকে কিভাবে আমরা অ্যাটমসফিয়ারে নিব। সো mmHg থেকে তুমি আগে যদি প্যাসকেলে নিতে চাও তাহলে হচ্ছে 27 দিতে হবে আমাদেরকে। কনভার্টে দেওয়ার পর 27 দিব আমরা, এবং দেখো এটা কিন্তু আমাদের প্যাসকেলে চলে আসছে। এখন প্যাসকেল থেকে আমরা যদি আবার এটাকে অ্যাটমসফিয়ারে নিতে চাই তখন আবার আমরা শিফট দিয়ে এই কনভার্ট চাপ দিব, এবং দেখো এখানে হচ্ছে কত নাম্বার কমান্ড, সেটা হচ্ছে 26 নাম্বার কমান্ড আমরা দিব, 26। অর্থাৎ দেখো 780 mmHg কে যদি আমরা অ্যাটমসফিয়ারে কনভার্ট করি তাহলে আসে 1.026, অর্থাৎ কনভার্ট করলে যেটা আসে সেটা হচ্ছে 1.026 ATM ইনটু, দেখো যেহেতু আমরা এখানে লিটার অ্যাটমসফিয়ার এককে আর এর মানটা বসাবো, সো এখানে ভি আমাকে লিটার হিসাব করতে হবে। সো ভি দেখো আমাদের 300 ml দেওয়া আছে, 300 ml কে কিন্তু আমরা 0.3 লিটার ধরতে পারি, ইকুয়াল টু আমাদের এন এর মানটা কিন্তু প্রথমে বের করতে হবে। সো এন লিখে দিলাম, এবং লিটার অ্যাটমসফিয়ার এককে আর এর ভ্যালু কত, 0.0821, এরকম কিছু একটা, 0.0821 লিটার পার মোল পার কেলভিন, এরকম। আর টি দেখো আমাদের দেওয়া আছে কত, 20 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং টি কিন্তু আমরা পরম তাপমাত্রায় লিখি। সো পরম তাপমাত্রায় টি এর ভ্যালু কত হবে, 273 প্লাস 20, অর্থাৎ 293। সো এখন আমরা এন এর মানটা কিন্তু বের করে ফেলতে পারি এখান থেকে খুব সহজে। আমি ক্যালকুলেটর হিসাব করি, তোমরা যারা ইতিমধ্যে বের করে ফেলেছো কমেন্টে আমাকে জানিয়ে দাও। ওকে, সো আমি একটু দেখি হিসাব করে এখানে কত আসে, যে 1.026 ইন্টু 0.3 ডিভাইডেড বাই 0.0821 ইন্টু 293। সো দেখা যাচ্ছে আমার এখানে গ্যাসের মোল সংখ্যা দাঁড়ায় হচ্ছে 0.0127 মোল। সো দেখো আমার মোল সংখ্যা কিন্তু আমরা এখান থেকে পেয়ে গিয়েছি। তো যেহেতু মোল সংখ্যা পেয়ে গিয়েছি, এখন কিন্তু আমাদের জন্য অণুর সংখ্যা বের করা খুবই সহজ হয়ে যাবে। কিভাবে, দেখো আমরা জানি এক মোলে মোল নাম্বারের সাথে যদি আমরা অ্যাভোগাড্রো সংখ্যা গুণ দেই তাহলেই কিন্তু আমরা মোট অণুর সংখ্যা পেয়ে যাব। সো এখানে আমাদের যে এন এর ম্যান ভ্যালুটা পেয়েছি 0.0127, এটার সাথে যদি আমরা অ্যাভোগাড্রো সংখ্যাটা গুণ 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23, এটা যদি আমরা গুণ দিই তবে কিন্তু আমরা অণুর সংখ্যাটা পেয়ে যাব। সো তোমরা আমাকে একটু কমেন্টে জানাও যে এই যে 0.0127 ইন্টু 6.02 10 টু দি পাওয়ার 3, এটার উত্তরটা কত আসে, এবং এই উত্তরটাই হচ্ছে আমাদের এই অণুর সংখ্যা। তোমরা আমাকে কমেন্টে জানাও, আমি ততক্ষণে একটু হিসাব করি দেখি যে কত আসছে আসলে। ওকে, সো 0.0127 ইন্টু 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23। সো তোমরা একটু কমেন্টে আমাকে জানাও যে কত আসতেছে আসলে হিসাবটা, কমেন্টে আমাকে একটু জানাও তোমরা যারা দেখতেছো। হ্যাঁ, স্বাধীন দিব্য বলছে পি ফিজিক্যাল এনআরটি দিয়ে করতে হবে, ইয়েস কারেক্ট, ঠিক বলেছো। সো এটার উত্তরটা আসে হচ্ছে 7.64 ইন্টু 10 টু দি পাওয়ার 21, 7.64 ইন্টু 10 টু দি পাওয়ার 21 টি অণু এখানে বিদ্যমান। অর্থাৎ এই যে গ্যাস পাত্রটি আমার রয়েছে, এই গ্যাস পাত্রটির মধ্যে টোটাল অণুর সংখ্যা হচ্ছে 7.64 ইন্টু 10 টু দি পাওয়ার 21, এবং এটা আমরা পিভি ইকুয়াল টু এনআরটি সূত্র দিয়ে কিন্তু খুব সহজেই বের করে ফেলতে পারি। আশা করি তোমরা বুঝতে পারছো।
সো তোমরা যারা ক্লাসে জয়েন করেছো মাত্র ক্লাসটিকে অবশ্যই শেয়ার করে দেবে, কারণ খুব গুরুত্বপূর্ণ কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আমরা আলোচনা করছি। সো আশা করি তোমরা এই প্রবলেমটা বুঝতে পারছো। হ্যাঁ, অনেকে একজন বলছে যে ফারদিন সামির খান কমেন্ট করছে 7.70 10 টু দি পাওয়ার 21। ইয়েস ভাইয়া, অলমোস্ট কাছাকাছি আসছে, বাট ওকে, তোমারটাও সঠিক, দুইটাই সঠিক আসলে। সো চলো আমরা আমাদের নেক্সট প্রবলেমে মুভ অন করি। নেক্সট প্রবলেমটা খুব ইম্পর্ট্যান্ট একটা সমস্যা, ওটা হচ্ছে গ্রাহামের ব্যাপন সূত্র নিয়ে একটা প্রবলেম। সো একটু আগে যে জিনিসটা আমরা পড়লাম, চলো আমরা এখন সেটাকে একটু কাজে লাগাই, দেখি যে কীভাবে আসলে জিনিসটা করা যায়। সো এটার জন্য আমাকে আরও দুইটা বেশি পাত্র অঙ্কন করতে হবে। সো চলো আরও দুইটা পাত্র ড্র করে ফেলি আমি এখানে। সো দেখো এখানে আরেকটা পাত্র আছে, ঠিক আছে, এবং এই পাত্রতে দেখো, এই পাত্রের তাপমাত্রা হচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড এবং এখানে 600 ml আয়তন, এবং এখানে আরেকটা পাত্র আছে এবং এই পাত্রের মধ্যে তাপমাত্রা হচ্ছে সেম 20 ডিগ্রি সেন্টিগ্রেড, 0.21 গ্রাম যে গ্যাসটা আছে তার ভর হচ্ছে এত, এবং 200 ml হচ্ছে গ্যাসের আয়তন, এবং সর্বশেষে 1.2 অ্যাটমসফিয়ারে এর চাপ দেওয়া আছে। এবং এই পাত্রগুলো আছে একটার সাথে একটা সংযুক্ত, একটা স্টপ কর্ক দিয়ে এরা সংযুক্ত অবস্থায় আছে, এবং প্রত্যেকটা দূরত্ব হচ্ছে আমাদের 20 সেন্টিমিটার করে। এটা থেকে এটা দূরত্ব 20 সেন্টিমিটার এবং এটা থেকে এটা দূরত্ব হচ্ছে 20 সেন্টিমিটার। এখন প্রশ্নটা কি? প্রশ্ন হচ্ছে কোন পাত্রের গ্যাসটি এতে আগে প্রবেশ করবে। এটা হচ্ছে পাত্র 1, পাত্র 2, পাত্র 3। আমার প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করো। প্রশ্ন হচ্ছে কোন পাত্রের গ্যাস আগে 3 এ প্রবেশ করে। কোন পাত্রের গ্যাস আগে পাত্র 3 এ প্রবেশ করে সেটা আমাদের বের করতে হবে। সো আশা করি তোমরা প্রশ্নটা বুঝতে পারছো যে তিনটা পাত্র আছে, 1 নম্বর পাত্র, 2 নম্বর পাত্র এবং 3 নম্বর পাত্র। যদি আমরা স্টপ কর্কটা খুলে দিই, তবে কোন পাত্রের গ্যাসটি আগে 1 নম্বর হতে 3 নম্বরে কিংবা 2 নম্বর হতে 3 নম্বরে কোন পাত্রের গ্যাসটি আসলে সবার আগে প্রবেশ করবে সেটা আমাদের বের করতে বলেছে। সো এখানে আমরা অ্যাকচুয়ালি কি চাইছি, তুমি একটু যদি বোঝার চেষ্টা করো প্রশ্নটা, তুমি দেখবে যে এখানে মেইন জিনিসটা যে চেয়েছে সেটা হচ্ছে কোন গ্যাসটির ব্যাপন হার বেশি সেটা। তুমি দেখো প্রত্যেকটা গ্যাস চেম্বারের টেম্পারেচার কিন্তু সেম, এখানেও 20 ডিগ্রি, এখানেও 20 ডিগ্রি, এখানেও 20 ডিগ্রি। সো টেম্পারেচারের কোনো ভিন্নতা নেই। ভিন্নতা আছে কিসের? আয়তনে ভিন্নতা আছে। এটা 300 ml এর, এটা হচ্ছে 200 ml এর, এবং এটা হচ্ছে তোমার আমাদের 600 ml, অর্থাৎ এইটা কিন্তু অনেক বড় এই দুটা পাত্রের চাইতে। সো এখানে দেখো যে কোনো একটা গ্যাসের ব্যাপন হার যত বেশি হবে সেটাই কিন্তু আগে যেয়ে প্রবেশ করবে। সো ব্যাপন হার বেশি বা কম এই জিনিসটা আমরা কিভাবে এখানে বের করতে পারি সেটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। তো চলো আমরা একটু দেখি যে এই প্রশ্নটা আমরা কিভাবে সলভ করতে পারি। তো আশা করি তোমরা প্রশ্নটা বুঝতে পারছো। আমি যে একটু মুছে দিই, আমি জায়গাটা অঙ্কটা করার চেষ্টা করি। ওকে, সো এইখানে প্রথম সলভ করার ক্ষেত্রে আমরা যে জিনিসটা একটু দেখবো। সো ফার্স্টে আমি যে কথাটা বলেছিলাম তোমাকে, যে যার ব্যাপন হার বেশি সেই কিন্তু সবার আগে এখানে প্রবেশ করবে, সবার আগে কিন্তু সেই 3 নম্বর পাত্রে যেয়ে প্রবেশ করবে। সো ব্যাপন হার নির্ণয় করার সময় আমরা যেই বিষয়টা লক্ষ্য করি সেটা দেখো, আমরা জানি গ্রাহামের ব্যাপন সূত্র অনুসারে R is proportional to 1/√d। আমরা এটাও জানি R is proportional to 1/√m, এটাও কিন্তু আমরা জানি। সো এখন এইখান থেকে আরেকটা জিনিস আমরা একটু লিখতে পারি, সেটা কি দেখো, প্রথমে একটা সূত্র আমরা ছোট্ট একটু প্রতিপাদন, যেহেতু ব্যাপন হার বলা হয়েছে অর্থাৎ একক সময় সে কতটুকু সামনের দিকে আসবে, একক সময় সে কতটুকু ব্যাপিত হচ্ছে সেটা আমরা বের করার চেষ্টা করব। সো দেখো আমরা অনেকটা বেগের সূত্র পড়েছিলাম না, যে F = vt বা v = s/t, এরকম একটা জিনিস পড়েছিলাম না। সো এইখানেও অনেকটা ওই রকমভাবেই কাজ করবে। দেখো যে এখানে ভিটাকে যদি আমরা ব্যাপন হার ধরি, ওকে, সো ভিটাকে যদি আমরা ব্যাপন হার ধরি তাহলে কি দাঁড়াচ্ছে, সূত্রটা কিন্তু এখান থেকে আমরা অনেকটা বুঝে নিতে পারি। দেখো তো এখান থেকে আমরা লিখতে পারি
R1 ডিভাইডেড বাই R2 ইজ ইকুয়াল টু V ডিভাইডেড বাই T1 এবং V ডিভাইডেড বাই T2, V1 হচ্ছে V2। সো দেখো T1 সময়ে অর্থাৎ T1 সময় ধরে আমাদের কিন্তু এখানে টিটাই বের করতে হবে অ্যাকচুয়ালি। ওকে, সো টিটাই বের করতে হবে এবং দেখো যে দুইটার আয়তনও কিন্তু আমাদের দেওয়া আছে। ওকে, সো দুইটার আয়তন যেহেতু দেওয়া আছে আমরা এখানে একটা সুন্দর এই সূত্রটা অ্যাপ্লাই করেই কিন্তু আমরা জিনিসটা করে ফেলতে পারি। এবং এখান থেকে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে দেখো যেহেতু এটা একই আয়তনে, এটার আয়তন হচ্ছে 300 ml, হচ্ছে 600 ml এর আয়তন হচ্ছে। সো এবার আমরা দেখো যে হিসাব করি যে কার আণবিক ভর বেশি, আমরা এই সূত্রটাও ইউজ করতে পারি। এছাড়া আরেকটা পন্থা আমরা অবলম্বন করতে পারি, সেটা কি দেখো আমরা জানি PV is equal to nRT, এই সূত্র দিয়েও করতে হবে। আমার মনে হয় এটাই সবচেয়ে বেশি সহজ হবে তোমাদের জন্য। তো চলো একটু দেখি যে এই সূত্রটা আমরা কীভাবে ব্যবহার করতে পারি। সো আমাদের এখানে টেম্পারেচার দেওয়া আছে 780। সো 780-কে আমরা একটু আগে যেভাবে অ্যাটমসফিয়ারে নিয়ে গিয়েছিলাম ঠিক সেভাবে আমরা অ্যাটমসফিয়ারে নিয়ে যাই 27, অর্থাৎ এটাকে যদি আমরা অ্যাটমসফিয়ার এককে নিয়ে যাই তবে এর একক দ্বারা হচ্ছে 1.02 অ্যাটমসফিয়ার এবং এর আয়তন তোমরা দেখতেই পাচ্ছ যে কত আছে 300 ml বা 0.3। এবং মোল সংখ্যাকে আমরা কি লিখতে পারি, ভর বাই আণবিক ভর, এখানে 0.54 গ্রাম দেওয়া আছে এবং আণবিক ভরটা আমাদের বের করতে হবে ক্যাপিটাল M যেটা, এবং এটার ভ্যালু হচ্ছে 0.0821 ইন্টু টি হচ্ছে 293। অর্থাৎ আমরা এখানে আণবিক ভরটা কিন্তু বের করে ফেলতে পারি। তো আণবিক ভরটা যদি আমরা এখানে বের করি তবে কত আসে আমরা একটু দেখি যে 0.54। তোমরা আমার সাথে হিসাবটা করে ফেলো যাতে বোঝা যায় যে আমার অ্যান্সারটি কারেক্ট হয়েছে। ইন্টু 293 ডিভাইডেড বাই 1.02 ইন্টু 0.3। সো এই গ্যাসটার আণবিক ভর দাঁড়াচ্ছে হচ্ছে 42.45 গ্রাম। ঠিক একইভাবে আমরা এবার এই পাত্রে যে গ্যাসটি আছে এটাকে আমরা ধরো M1 দিলাম যেহেতু 1 নম্বর পাত্রে আছে, ঠিক একইভাবে আমরা M2 এর জন্য বের করব। ওকে, সো M2 এর জন্য এটা আমরা একটু মনে রাখি যে এটার গ্যাসটা হচ্ছে কত 42.45। সো এখন আমরা পাত্র 2 এর জন্য বের করব। পাত্র 2 এর জন্য বের করব কিভাবে দেখো আসো। সো এখানে আমরা সেম PV nRT ইউজ করব। এখানে একটু সহজ দেখো 1.2 ATM অলরেডি দেওয়া আছে আমাদের এখানে। V এর ভ্যালু হচ্ছে কত 0.2, যেহেতু আমরা লিটারে নিয়ে যাব ml কে, এবং n এর মানটা আমরা বের করব কিভাবে, যে এখানে দেখো 0.21 গ্রাম দেওয়া আছে এবং আণবিক ভরটা আমরা বের করব এবং r এর ভ্যালু 0.0821 ইন্টু t এর ভ্যালু কত আমার দেওয়া আছে দেখো 20 ডিগ্রি, সেম টেম্পারেচার কিন্তু 293। ওকে, সো এখান থেকে আমরা চলো M2 এর ভ্যালুটা বের করে ফেলি। কত আছে দেখো M2 এর ভ্যালু 0.21 ইন্টু 0.0821 ইন্টু 293 ডিভাইডেড বাই 1.2 ইন্টু 0.2। দেখো 21.048 গ্রাম। এটা আসতেছে কত 21.048 গ্রাম আসতেছে। সো এখন তুমি বলো গ্রাহামের ব্যাপন সূত্র অনুযায়ী আমরা কি জানি। আমি আশা করি তোমরা বুঝতে পারছো, আমি এই পার্টটুকু একটু মুছে দিই। সো গ্রাহামের ব্যাপন সূত্র অনুসারে আমরা যে জিনিসটা জানি সেটা হচ্ছে গ্রাহামের ব্যাপন সূত্র অনুসারে আমরা কি জানি। গ্রাহামের ব্যাপন সূত্র অনুসারে আমরা জানি যে ব্যাপন হার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু আণবিক ভর। আমরা একটু আগে কিন্তু এই সমীকরণটা প্রতিপাদন করে এসেছি। সো দেখো আণবিক ভর যার বেশি তার ব্যাপন হার কম এবং আণবিক ভর যার কম তার ব্যাপন হার বেশি। সো দেখো এই দুইটার মধ্যে কার আণবিক ভর কম, ওর কম নাকি ওর কম? ডেফিনেটলি 2 নম্বর পাত্রে যে গ্যাস আছে তার আণবিক ভরটা কম। সো ও 2 নম্বর পাত্রের গ্যাসটি সবার প্রথম এখানে এসে পৌঁছাবে। এই অনুসারে আমরা সূত্র অনুসারে বলতে পারি যে R1 ইজ লেস দেন R2, অর্থাৎ 2 নম্বর পাত্রে যে গ্যাসটি রয়েছে তার ব্যাপন হার বেশি, তাই সে দ্রুত গতিতে এসে এখানে প্রবেশ করে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আমি একটু কমেন্টগুলো পড়ার চেষ্টা করি, আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা যদি অঙ্কটি বুঝতে পারো তবে কমেন্টে ডান লিখে আমাকে জানিয়ে দাও, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা কমেন্টটি বুঝতে পারছো। ওকে, দুইটা নাজমুল হাফিজ তোহা কমেন্ট জয়েন করেছে ক্লাসে আমাদের।
রিমি কমেন্ট করেছে, হ্যাঁ মুশফিকুর রহমান জয়েন করেছে মাঝখানে। তোমরা যারা ক্লাসটি এখনো শেয়ার করেনি অবশ্যই শেয়ার করে দাও। আমরা আজকে আমাদের সেকেন্ড প্রবলেমে চলে যাই। আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। তো এটার উত্তর হচ্ছে যে R1 এর চাইতে R2 এর ব্যাপন হার যেহেতু বেশি, সুতরাং এর R2 এর গ্যাসটি দ্রুত গতিতে 3 নম্বর পাত্রে প্রবেশ করবে। ওকে, সো আজকে আমরা পরবর্তী আরেকটা প্রবলেমে আমরা চলে যাই। চলো আজকে পরবর্তী যে প্রবলেমটা আমরা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অনেকটা এরকম যে ধরো এটা একটা পাহাড়, এটা পাহাড়। সো তোমাকে দেওয়া আছে, মনে করো এটা এভারেস্ট পাহাড়, হিমালয়। সো এই হিমালয়ের একেবারে পাদদেশে, দেখো হিমালয়ের পাদদেশে বাতাসের চাপ তোমাকে দেওয়া আছে। হিমালয়ের পাদদেশে বাতাসের চাপ, অর্থাৎ ধরলাম এটা P1, তোমাকে দেওয়া আছে হচ্ছে 102.0 কিলো প্যাসকেল এবং তাপমাত্রা দেওয়া আছে ধরলাম 15 ডিগ্রি সেন্টিগ্রেড। এবং হিমালয়ের একদম চূড়ায় তোমাকে চাপ বের করতে হবে কত। এবং আরেকটা তথ্য এখানে দেওয়া আছে, হিমালয়ের চূড়ায় যে তাপমাত্রা আছে সেটা হচ্ছে -23 ডিগ্রি সেন্টিগ্রেড, -23 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন তোমাকে বলো, তোমাকে যে প্রশ্নটা করেছে সেটা হচ্ছে যে এই P2 এর মান কত হবে। নাম্বার 1 প্রশ্ন হচ্ছে P2 কত, 2 নাম্বার হচ্ছে ডেল পি কত। এই ডেল পি মানে হচ্ছে হিমালয়ের চূড়ায় যে বাতাসের চাপ তার থেকে প্রমাণ চাপের পার্থক্য কত সেটা। সো এই ক্ষেত্রে কিন্তু আমরা খুব সুন্দর একটা সূত্র জানি, খুব সহজ একটা সূত্র, সেটা হচ্ছে আমরা জানি PV = nRT। সো দেখো এখানে আমাদের পুরো চ্যাপ্টারের সূত্র কিন্তু ভাইয়া একটাই। এই একটা সূত্র থেকে কিন্তু আমরা বিভিন্ন সূত্র প্রতিপাদন করে ফেলতে পারি। সো তারই একটা নমুনা আমি তোমাকে দেখাই। আমাদের এখানে সম্পর্ক চাইছে কিসের মধ্যে, P এর সাথে T এর সম্পর্ক চাইছে। সো আমরা P আর T কে রেখে বাকি সবগুলোকে আমরা ধ্রুবক করে দেব, অর্থাৎ এই পুরাটা হচ্ছে ধ্রুবক। সো P আর T কি পরস্পর সমানুপাতিক, যেহেতু সমানুপাতিক তাহলে আমরা কি লিখতে পারি, P1/P2 = T1/T2। দেখো এটাই কিন্তু আমাদের এখানে চাওয়া। সো এই সূত্রটাই আমরা চলো আসলে এখানে অ্যাপ্লাই করি। তাহলে যে P1 আমাদের দেওয়া আছে কত, দেখো এখানে কিন্তু এককের একটু ডিফারেন্স আসবে আমাদের। সো দেখো আমরা এককটা কিলো প্যাসকেল নিয়েই করি আপাতত, কোনো সমস্যা নেই। 102 অর্থাৎ P1 এর ভ্যালু ডিভাইডেড বাই, যেহেতু T1 15 ডিগ্রি সেন্টিগ্রেডে দেওয়া আছে, সো আমাদের এখানে যখন আমরা P2 বসাবো, P2 আমাদের বের করতে হবে। সো T1 যখন আমরা বসাবো 15 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাকে পরম তাপমাত্রায় নিয়ে যেতে হবে অবশ্যই। সো পরম তাপমাত্রা থেকে আমাদের কেলভিনে নিয়ে যেতে হবে। সো 15 এর সাথে আমরা 273 যোগ করব, যা আসে হচ্ছে কি 288, অর্থাৎ T1 এর পরিমাণ দেওয়া হচ্ছে 288 ডিগ্রি, 288 কেলভিন, এবং T2 হচ্ছে -23। সো যেটা করতে হবে আমাদেরকে 273 থেকে -23 যোগ করতে হবে, যা আসে সেটা হচ্ছে 250। সো এখন আমরা কিন্তু এখান থেকে P2 এর ভ্যালুটা ইজিলি বের করে ফেলতে পারবো। সো তোমরা যারা ইতিমধ্যে বের করে ফেলেছো আমাকে একটু কমেন্টে জানাও যে P2 এর ভ্যালুটা আসলে কত হবে এবং এককটা আমাকে জানাও। তোমরা আমাকে একটু জানাও যে P2 এর ভ্যালুটা কত হবে, একক সহ জানাবে অবশ্যই, একক সহ। তোমরা আমাকে কমেন্টে প্রশ্নের উত্তরটা জানাও যে একক সহ। আচ্ছা, সো আমিও এর মধ্যে একটু বের করার চেষ্টা করি P2 টা আসলে কত হবে। ওকে, আচ্ছা, সো P2 এর যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে আমাদের দ্বারায় হিসাব করে আমি পেয়েছি। তোমরা কমেন্টে অবশ্যই আমাকে জানাও, আমি উত্তরটা লিখে দিচ্ছি, তারপরে দেখো। ফারদিন সামির খান অলরেডি বলছে যে 88.542, ইয়েস এক্স্যাক্টলি কারেক্ট, 88.542। এবং এককটা কি হবে দেখি তো, তোমরা এককটা কে কে বলতে পেরেছো। হ্যাঁ, ফারদিন সামির খান এককটা বলতে পেরেছে প্রথমে। ওকে, সো বলছে কিলো প্যাসকেল। ওকে, যেহেতু আমরা T1 টা কিলো প্যাসকেলে নিয়েছি, সো এইটাও অ্যাকচুয়ালি আমাদের কিলো প্যাসকেলে এককটা বসবে। সো দেখো আমাদের কিন্তু 1 নম্বর প্রশ্ন বের করা শেষ, অর্থাৎ হিমালয়ের চূড়ায় তাপমাত্রা হবে, চাপ হবে কত, 88.542 কিলো প্যাসকেল। সো এখন আমাদের বলছে ডেল পিটা কিভাবে বের করতে পারি। ডেল পি মানেটা কি আসলে আমি বলেছি যে প্রমাণ চাপ এবং যে P2 আছে তার পার্থক্যটা হচ্ছে ডেল পি দ্বারা এখানে ডিনোট করা হয়েছে। তো চলো আমরা ওইটাও বের করে ফেলি। আমরা জানি এসটিপি তে প্রমাণ চাপ আসলে কত।
কিলো প্যাসকেল এককে যদি আমরা ধরি পি স্ট্যান্ডার্ড সেটা হচ্ছে 101325 প্যাসকেল। ওকে, বা তোমরা চাইলে ক্যালকুলেটরে যদি তোমরা কোনোভাবে এই জিনিসটা ভুলে যাও তাহলে তোমরা কি করবা, তাহলে ক্যালকুলেটরের সাহায্য নিতে পারো তোমরা। সেটা হচ্ছে 1 ATM কে যদি আমরা প্যাসকেলে নিই তাহলে যা আসবে সেটাই হচ্ছে আমাদের এই স্বাভাবিক তোমার স্ট্যান্ডার্ড প্রেশার এর ভ্যালুটা। সো চলো দেখি যে 1 ATM কে যদি আমরা প্যাসকেলে নিই তাহলে কত আসে। দেখো 101325 আসতেছে। সো এটা হচ্ছে আমাদের প্যাসকেলের একক। সো আমাদের কিন্তু ভাইয়া কিলো প্যাসকেলে নিতে হবে। সো কি করবো আমরা, এটাকে 1000 দিয়ে ভাগ দিয়ে দিই, তাহলে কিন্তু কিলো প্যাসকেলে চলে আসবে। তাহলে কি হবে 101.325 কিলো প্যাসকেল। এবং আমাদের ওই এককটা কত এসেছিল, ওই এককটা এসেছিল হচ্ছে 88 পয়েন্ট। আমাদের P2 এর ভ্যালু কত ছিল, 88.854 এরকম কিছু একটা ছিল আই গেস। হ্যাঁ 88.54, সরি 88.54 ছিল। সো এই দুইটা থেকে আমরা বিয়োগ করলেই কিন্তু জিনিসটা পেয়ে যাবো। সেটা কি হবে, তাহলে ডেল পি আমাদের যে ভ্যালুটা চেয়েছে সেটা কি হবে, এই 101.325 মাইনাস 88.54। এবার তোমরা আমাকে উত্তরটা একটু জানাও। তোমরা আমাকে উত্তরটা জানাও যে এই ডেল পি এর ভ্যালু অ্যাকচুয়ালি কত আসতেছে। আমি ততক্ষণে একটু হিসাব করি, তোমরা আমাকে কমেন্টে জানাতে থাকো উত্তরটা। 101.325 মাইনাস 88.54। ওকে, সো তোমরা আমাকে কমেন্টে জানাও যে কত আসতেছে 101.325 মাইনাস 88.54। সো এটার উত্তরটা আসে হচ্ছে 12.78 কিলো প্যাসকেল। যেহেতু আমরা সবকিছু কিলো প্যাসকেল হিসাব করেছি, সো আশা করি তোমরা বুঝতে পারছো। চলো আমরা একটু দেখি, অনেকে তোমরা হিসাব করছো। জাইফা জুবায়দা 12.785 উত্তর দিয়েছে, ইয়েস কারেক্ট আপু। ফারদিন সামির খানও সেম উত্তর দিয়েছে। বাপ্পি বলছে কিলো প্যাসকেল একক, ইয়েস কারেক্ট। জুরাইরিয়া জান্নাত বলছে কিলো প্যাসকেল এককে হবে, ইয়েস আপু কিলো প্যাসকেল এককে হবে, কারণ আমরা সবগুলো হিসাব কিন্তু কিলো প্যাসকেলে নিয়ে করেছি। ওকে, সো এখন আমরা চলো আমাদের পরবর্তী সমস্যার দিকে আমরা চলে যাই। তোমরা অবশ্যই ক্লাসটি কিন্তু শেয়ার করতে ভুলবে না, ক্লাসটি তোমরা অবশ্যই শেয়ার করে দিবে যাতে তোমার বন্ধুরা এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো করতে পারে। এবং এগুলো কিন্তু ভাই এইচএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের গত বছরের যে প্রশ্নগুলো এসেছে সেখান থেকে কিন্তু কালেক্ট করে এনেছি। সো তোমরা বুঝতে পারছো যে প্রশ্নগুলো আসলে কতটা গুরুত্বপূর্ণ। সো চলো এরপর আমরা আমাদের আজকের থার্ড প্রবলেমে চলে যাই। আজকের দিনের থার্ড প্রবলেম। তো এখন আমরা যে প্রবলেমটা করব সেটা হচ্ছে আরেকটু ইন্টারেস্টিং একটা প্রবলেম। সো ধরো তোমাকে একটা গ্যাস পাত্র দেওয়া আছে এরকম, ওকে। সো গ্যাস পাত্র দেওয়া আছে, বলা আছে যে এর টেম্পারেচার হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। এই টেম্পারেচার দেওয়া হচ্ছে আমার 25 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং এইখানে চাপ দেওয়া আছে 100 কিলো প্যাসকেল। 100 কিলো প্যাসকেল চাপ দেওয়া আছে। তো যেহেতু 100 কিলো প্যাসকেল চাপ দেওয়া আছে, সো আরেকটা ইনফরমেশন এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে এই পাত্রটার মধ্যে যে গ্যাসটি আছে তার 50টি অণুর ভর দেওয়া আছে কত, 1.02 ইন্টু 10 টু দি পাওয়ার -21 গ্রাম। 50টি অণুর ভর দেওয়া আছে, এবং আমাদেরকে যেটা বের করতে বলা হয়েছে যে এই যে গ্যাসটা রয়েছে এর ঘনত্ব কত বের করতে বলা হয়েছে আমাদের। সো তোমরা আশা করি প্রবলেমটা বুঝতে পেরেছো যে এই পাত্রটার মধ্যে যে গ্যাসটা আছে তার 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং 100 কিলো প্যাসকেল যার প্রেসার, এবং এই পাত্রে যে গ্যাসটি আছে তার 50টি অণুর ভর আমাদের প্রোভাইড করা আছে। আমাদেরকে বের করতে বলেছে ঘনত্ব কত। সো এখন আমরা চলো এটার উত্তর কিভাবে করতে হয় সেটা একটু জেনে আসি। তোমরা যারা মাত্র জয়েন করেছো স্বাগত তোমাদের ক্লাসে, এবং ক্লাসটিকে তোমরা শেয়ার করে দিবে অবশ্যই। চলো আমরা এই প্রশ্নটার সমাধানের দিকে চলে যাই। ওকে, সো এই প্রশ্নটার সমাধানের জন্য আমাদের যেই সূত্রটার সাহায্য নিতে হবে সেটা হচ্ছে আদর্শ গ্যাসের যে সূত্রটি রয়েছে সেটা কিভাবে চলো একটু দেখি। আমরা জানি P
পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। সো এখন আমাদেরকে কি কি দেওয়া আছে আর কি কি চাইছে সেটা একটু আমরা দেখি। আমরা জিনিসটাকে এভাবে লিখতে পারি, কিন্তু পিভি ইজ ইকুয়াল টু, দেখো এটা হচ্ছে মোল সংখ্যা, সো মোল সংখ্যা আমরা লিখতে পারি আণবিক ভর ডিভাইডেড বাই আণবিক ভর ইন্টু আর টি। সো দেখো পি এম ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই ভি, দেখো ভিটাকে যদি নিচে নিয়ে আসি আর টি এরকম দেখা যাচ্ছে। সো দেখো এরকম দেখা যাচ্ছে। সো এখন তোমাকে কি চাইছে, দেখো পি এম সমান সমান এই দেখো ভর একক আয়তনে ভর, সো এই জিনিসটা কিন্তু আমরা রো লিখে ফেলতে পারি বা ঘনত্ব লিখে ফেলতে পারি, এবং আর এবং টি। তো আশা করি তোমরা এই সূত্রটা কোথা থেকে আসছে এটা কিন্তু তোমরা বুঝতে পারছো। ওকে, সো এই জিনিসটা থেকে কিন্তু আমরা এই রো এর ভ্যালুটা আমরা বের করবো। ওকে, সো রো এর ভ্যালুটা আমরা এখানে বের করবো। সো রো এর ভ্যালুটা বের করার জন্য আমরা আর এর ভ্যালু জানি, টি এর ভ্যালু আমাদের এখানে দেওয়া আছে, পি এর ভ্যালু দেওয়া আছে। সো আমরা এম কোথা থেকে পাবো, দেখো এখন আমরা কিভাবে এম বের করতে হবে। আমাকে দেওয়া আছে 50টি অণুর ভর কত, 1.02 × 10⁻21 গ্রাম দেওয়া আছে 50টি অণুর ভর। সো কিভাবে করলে আমি এর প্রকৃত আণবিক ভরটা পেয়ে যাব, সেটা কি বলতে হবে, সেটা হচ্ছে 1 মোলের ভর বের করতে হবে। সো 1 মোলের ভর যদি আমরা বের করতে, তাহলে কি আমার অ্যাভোগাড্রো সংখ্যক অণুর ভর লাগবে। তাহলে এটা কিন্তু আর একটা ঐকিক নিয়মের অঙ্ক, আশা করি তোমরা বুঝতে পারছো যে 50টি অণুর ভর যদি হয় 1.02 × 10⁻23 গ্রাম, তাহলে 6.02 × 10⁻23 গ্রামের ভর কত হবে। তোমরা বুঝতেই পারতেছো, এই ক্যালকুলেশনটা কিন্তু তোমাদের করতে পারা উচিত, এবং তোমরা আমাকে কমেন্টে একটু জানাও হিসাবটা করে, তোমরা যারা খাতা কলম নিয়ে বসেছো, যে এইখানে 1 মোল, এই 6.02 × 10⁻23 মানে হচ্ছে কিন্তু 1 মোল। তো এই 1 মোলের ভরটা আসলে কত হবে, অনেকটা কিন্তু পুরোটাই ঐকিক নিয়মের অঙ্ক। চলো আমরা ক্যালকুলেটরের সাহায্যে সমাধানের চেষ্টা করি। 1.02 × 10⁻23 divided by 50 into 6.02 into 10⁻23 হবে 3। ওকে, সো এর যে আণবিক ভরটা দাঁড়ায় বা 1 মোলের যে ভর, সেটা হচ্ছে আমাদের কত আসতেছে। তোমরা কিন্তু, আমি দেখি যে তোমরা কমেন্টে কেউ জানাতে পেরেছো কিনা, যে 50টি অণুর ভর এত, একটি অণুর ভর এত ডিভাইডেড বাই 50, তাহলে 6.02 × 10⁻23টি অণুর ভর কত হবে, অবশ্যই গুণ হবে ওটার সাথে। ওকে, সো হিসাব করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে 0.1228 গ্রাম। সো এই কিন্তু আমরা এই গ্যাসটার আণবিক ভরটা পেয়ে গেলাম, অর্থাৎ 1 মোলের ভর। সো যেহেতু 1 মোলের ভর, 1 মোলের ভরটাই কিন্তু আসলে কোনো গ্যাসের আণবিক ভর হিসেবে আমরা ধরতে পারি। সো চলো এখন আমরা দেখো, এখন আমরা সবগুলো পেয়ে গিয়েছি। সো এখন আমরা এখান থেকে রো এর ভ্যালুটা বের করব। তাহলে পি দেওয়া আছে আমাদের 100 কিলো প্যাসকেল। সো কিলো প্যাসকেলকে আমরা কি করব, আমাদের হিসাবের সুবিধার্থে, হিসাবের সুবিধার্থে আমরা যেটা করব সেটা হচ্ছে, হিসাবের সুবিধার্থে আমরা একে প্যাসকেলে নিয়ে আসবো। ওকে, সো আমরা এখন প্যাসকেলে নিয়ে আসার জন্য তাহলে কি করতে পারি বলো তো ভাইয়া। প্যাসকেলে নিয়ে আসার জন্য আমরা যেটা করতে পারি, যেহেতু কিলো প্যাসকেল দেওয়া আছে, সো এটাকে 1000 দিয়ে আমরা গুণ করতে পারি। সো 100 কিলো প্যাসকেল ইন্টু 1000, তাহলে যেটা আসে যে 1 বা 10⁵ যেটা দিতে পারো, 10⁵ ইন্টু এম এর ভ্যালু জানি আমরা 0.12 সমান সমান রো এর ভ্যালুটা আমাদের বের করতে হবে, এবং আর এর ভ্যালু যেহেতু আমরা প্যাসকেলে নিয়ে এসেছি এবার, সো এখানে আমাদের কি ইউজ করতে হবে 8.31, তো এসআই একক ইউজ করতে হবে। এবং এখানে টি এর ভ্যালু কত দেওয়া আছে 25 ডিগ্রি। সো কি হবে 25 প্লাস 273 বা 298। সো এখান থেকে হিসাব করলে কিন্তু আমরা রো এর ভ্যালুটা অ্যাকচুয়ালি পেয়ে যাব। সো রো এর ভ্যালুটা কত আসতেছে দেখো, 10⁵ ইন্টু 0.12 ডিভাইডেড বাই 8.316 ইন্টু 298। রো এর ভ্যালু দেওয়া হচ্ছে 4.84। এখন তোমরা আমাকে এর এককটা একটু জানাও, যে রো এর এককটা কি হবে। তোমরা আমাকে এককটা একটু জানাও, যে এখানে যে রোটা আমরা ইউজ করেছি তার এককটা আসলে কি হবে।
অনেকে কমেন্ট করছো তোমরা। আতিকুল কবির বলছে 12.28 গ্রাম। 12.28 নাকি 0.1228? ওকে, তাহলে আমরা দেখি আরেকবার হিসাব করে দেখি, যেহেতু হিসাবে একটা গরমিল দেখা যাচ্ছে এখানে, তো আমরা একটু আরেকবার কনফার্ম হই। তাহলে 1.02 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 1.02 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 23 divided by 50 into 6.02 into 10 to the power 23। না ভাইয়া 0.12 গ্রামই আসে অ্যাকচুয়ালি এখানে, তুমি আরেকবার করে দেখবে। ওকে, সো আশা করি তোমরা বুঝতে পারছো এখানে যে রো এর ভ্যালুটা আমরা পেয়ে গেছি। সালমা ইব্রাহিম বলছে ভাইয়া এখানে 8.316 কেন নিলাম, 0.021 কেন নিলাম না? ভাইয়া এখানে আমরা 0.021 হচ্ছে লিটার অ্যাটমসফিয়ারে, যেহেতু আমরা এখানে সব এসআই একক ব্যবহার করেছি। দেখো তুমি এখানে আমরা চাপের এসআই একক প্যাসকেল ইউজ করেছি, এখানে এম এর ভ্যালু আমরা এসআই একক ইউজ করেছি, তাই আমরা আর এর ভ্যালুটা আসলে আমরা প্যাসকেলের ভ্যালু অর্থাৎ এসআই একক যেটা আছে সেটা ব্যবহার করেছি। যদি আমরা এখানে পি এর ভ্যালুটা অ্যাটমসফিয়ারে নিতাম তাহলে এখানে আমরা 0.0821 নিলাম। আচ্ছা, অনেকে বলছে কেজি পার মিটার কিউব। ওকে, কারেক্ট। তো চলো এবার আমরা আমাদের পরের সমস্যায় চলে যাই। এর গ্যাসটা যে ঘনত্ব তা হচ্ছে 4.84। ওকে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা চলো আজকের যে সমস্যাটা তার সর্বশেষ সমস্যায় চলে যাই। আমরা খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম দিয়ে আজকে আমরা আমাদের ক্লাসটা শেষ করব। তোমরা যারা এখনো ক্লাসটিতে শেয়ার করেনি অবশ্যই ক্লাস থেকে শেয়ার করে দিবে। হ্যাঁ, সো তোমাদের যদি কোনো সমস্যা থাকে এবং ম্যাথটি যদি বুঝতে সমস্যা তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি চেষ্টা করবো তোমাদেরকে আরেকবার বলে দেওয়ার জন্য। ওকে, আচ্ছা, সো চলো এবার আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাই। সো আমাদের যে পরবর্তী প্রশ্নটা সেটা হচ্ছে অনেকটা এরকম, যে পরবর্তী যে প্রশ্নটা আছে, ধরো এখানে একটা নলের মতো দেওয়া আছে, তোমাদেরকে নলের মতো দেওয়া আছে এবং এটার ডিসটেন্সটা দেওয়া আছে তোমাদের, দূরত্বটা দেওয়া আছে হচ্ছে 18 সেন্টিমিটার। একটু আওয়াজ আসতে পারে, আওয়াজ আসতে পারে, দুঃখিত, বাইরে অ্যাকচুয়ালি মশার ওষুধ স্প্রে করতেছে, তো আওয়াজের জন্য দুঃখিত। আশা করি তোমরা আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছ। তো এখানে একটা নলের মতো দেওয়া আছে, নলের দুই পাশে দুইটা গ্যাস আছে। দেখো নলের দুই পাশে দুইটা গ্যাস আছে, একটা হচ্ছে XH3 গ্যাস এবং এই পাশে আরেকটা হচ্ছে YH3 গ্যাস। এবং তোমাদের একটা অ্যাডিশনাল ইনফরমেশন এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে X এর পারমাণবিক ভর দেওয়া আছে 5 এবং Y এর পারমাণবিক ভর দেওয়া আছে 7। তো প্রশ্ন হচ্ছে কত দূরত্বে গ্যাস দ্বয় মিলবে, অর্থাৎ ও আস্তে আস্তে ব্যাপিত হতে থাকবে এভাবে এভাবে, ও কিন্তু আস্তে আস্তে এভাবে ব্যাপিত থাকবে, একটা জায়গায় এসে এরা দুইজন মিক্সড হয়ে যাবে। সো আমাকে ওই ডিসটেন্সটাই আসলে বের করতে হবে, হয় এই ডিসটেন্সটা বের করতে হবে অথবা এই ডিসটেন্সটা বের করতে হবে। সো আশা করি তোমরা প্রশ্নটা বুঝতে পারছো। আমি একটু কমেন্টগুলো দেখি যে তোমরা আসলে প্রশ্নটা বুঝতে পারছো কিনা। সো আমাকে যে জিনিসগুলো দেওয়া আছে, একজন প্রশ্ন করেছে যে ভাইয়া এসটিপি আর এসএটিপির ডিফারেন্সটা কি? আচ্ছা ভাই, আমি এই প্রশ্নটা শেষ করে তোমার প্রশ্নের উত্তরটা দিচ্ছি যে এসটিপি আর এসএটিপির পার্থক্যটা আসলে কোন জায়গায়, আমি একটু পরেই তোমাকে দুইটা জিনিস একটু দেখাই। সো চলো আমরা এই প্রশ্নটা দ্রুত সমাধান করে ফেলি, তারপর তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি। সো এই প্রশ্নটার সমাধানের জন্য আমরা যে বিষয়টা খেয়াল করব সেটা হচ্ছে, এই প্রশ্নটা সমাধানের জন্য আমরা যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, দেখো
সো প্রশ্নটা একটু আরেকবার বুঝাই তোমাদেরকে, যে প্রশ্নটা হচ্ছে যে এইখান থেকে কত দূরত্বে আসলে এই গ্যাসগুলো মিলবে। সো এইখানে বুঝতেই পারছো যে এখানে আমাদের যে থিওরিটা অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে যে গ্রাহামের ব্যাপন সূত্র। গ্রাহামের ব্যাপন সূত্রের কিন্তু প্রয়োগটা আসলে এখানে দেখাতে হবে আমাদেরকে, গ্রাহামের ব্যাপন সূত্র। সো গ্রাহামের ব্যাপন সূত্রটা আমরা একটু লিখবো, যে গ্রাহামের ব্যাপন সূত্রের মাধ্যমে আমরা এই সমস্যার সমাধানটা আসলে কিভাবে করতে পারি। ওকে ওকে, সো দেখো যে প্রথমে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা তো জানি যে প্রথমে আমরা আণবিক ভরটা বের করে ফেলতে পারি, যেহেতু আমাদের পারমাণবিক সংখ্যা দেওয়া আছে। সো XH3 এর আণবিক ভর কত? XH3 আণবিক ভর কত? X এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 5, সো দ্বিগুণ হবে 10, আর হাইড্রোজেন দেওয়া আছে 3, সো 3, সো হবে কত হচ্ছে আমাদের 13। আবার YH3 এর আণবিক ভর কত আমাদের? যেহেতু 7, 7 দুগুণ 14, আর 3 17, সো আমরা পেয়ে গেলাম যে ওর আণবিক ভর হচ্ছে কত? 13, আর ওর আণবিক ভর হচ্ছে কত? 17। সো আমি মনে হয় তোমরা এতক্ষণে বুঝেও ফেলেছো যে আসলে গ্যাস দুইটা কি, একটা হচ্ছে BH3 আর একটা হচ্ছে NH3। ওকে, সো এখন আমরা চলো দুইটা যেহেতু আণবিক ভর আমরা বের করে ফেললাম, আমরা চলো আমরা পরবর্তী স্টেপে চলে যাই। সো এখন আমরা চলো গ্রাহামের ব্যাপন সূত্রটা লিখি, সেটা হচ্ছে R1 ধরলাম আমরা XH3 এর জন্য, এবং R2 কে আমরা ধরলাম YH3 এর জন্য, এবং আমরা লিখতে পারি এইভাবে। সো R1 ডিভাইডেড বাই R2, এটাকে আমরা কি লিখতে পারি? সো গ্রাহামের ব্যাপন সূত্র অনুসারে কিন্তু আমরা এখানে লিখতে পারি যে m of YH3 ডিভাইডেড বাই আণবিক ভর, ওই যে আমরা প্রথমে যে সূত্রটা প্রতিপাদন করেছিলাম সেটাই, সো XH3। ওকে, সো R1 ডিভাইডেড বাই R2 কে আমরা এবার একটু ভেঙে লিখতে পারি। সেটা কিভাবে? আমরা একটু আগে বলেছিলাম যে কিভাবে বেগের সাথে এটাকে তুলনা করা যায়, ব্যাপনকে, ব্যাপন হার। আমরা জানি Vf = VT, একটা সূত্র আমরা জানি বেগের ক্ষেত্রে, V সমান কি S/T। সো এখানে ভিটাকে যদি আমরা একটা কি মানে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে, সো এখানে গ্যাসটারও ক্ষেত্রেও একক সময়ে দূরত্ব অতিক্রম করা হচ্ছে, সেটা ব্যাপন। তো এখানে আমরা কি লিখতে পারি? L দূরত্ব যায় এবং T সময় যায়। সো এই L দূরত্বটা ধরলাম এই পর্যন্ত আসে। সো এটাকে যদি আমরা ধরি L, তাহলে এই দূরত্বটা হবে কত? আমার টোটাল যদি 18 হয় তাহলে কি হবে? 18 - L। সো এখন আমরা যে জিনিসটা এখানে লিখতে পারি সেটা হচ্ছে R1 এর জায়গায় আমরা লিখতে পারি L ডিভাইডেড বাই, যেহেতু জায়গার একটু স্বল্পতা, যেহেতু আমি এই লাইনটা মুছে দিয়ে এরপর তোমাদের একটু দেখানোর চেষ্টা করি। সো L ডিভাইডেড বাই T, এবং দেখো সময় কিন্তু একই আসলে, ঠিক আছে, সময় একই, তারা একই সময় ধরে ব্যাপিত হচ্ছে, তাই টিটা আমরা ইউনিফর্ম রাখবো এখানে। এবং এই গ্যাসটা যদি যায় T1 পর্যন্ত, তাহলে এটা আসবে কত? এটা আসবে হচ্ছে আমাদের 18 - L পর্যন্ত, এবং এখানে থাকবে হচ্ছে T। আর এখানে কিন্তু দুইটা গ্যাসের আণবিক ভর থাকবে, যেটা হচ্ছে √ওভার এর মধ্যে থাকবে। সেটা কত ছিল? একটা ছিল হচ্ছে আমরা জানি কত 13, আর একটা হচ্ছে 17। সো এখানে আমরা কি ধরেছি? যেহেতু ব্যস্তানুপাতিক, সো উপরে থাকবে হচ্ছে 17 আর নিচে থাকবে হচ্ছে উপরে থাকবে হচ্ছে 13, অ্যাকচুয়ালি 13, নিচে থাকবে হচ্ছে 17। সো এইখান থেকে দেখো টি, এই টি কিন্তু কাটাকাটি চলে যাচ্ছে, সো থাকতেছে কি? L ডিভাইডেড বাই 18 - L সমান সমান √13 ডিভাইডেড বাই 17। সো আমাদের কিন্তু এই L এর দূরত্বটাই বের করতে হবে অ্যাকচুয়ালি। ওকে, সো এখান থেকে হিসাব করলে তুমি দেখবে যে L সমান সমান কত আসে। তোমাকে একটু জানাও কমেন্ট করে যে L সমান সমান কত আসে। তোমরা ক্যালকুলেটরের সাহায্য নিয়ে কিন্তু এটা করতে পারবে। সো আমাকে একটু জানাও কমেন্টে যে L সমান সমান কত আসবে। এখান থেকে হিসাব করলে কিন্তু তোমরা L এর ভ্যালুটা পেয়ে যাবে অ্যাকচুয়ালি। ক্যামেরা বাঁকা হয়ে গেছে। হ্যাঁ ভাইয়া, ভাইয়া উপরে 17 হবে না? না ভাইয়া, আচ্ছা আমার মনে হয় এই জিনিসটা তোমাদের একটু কনফিউজ হয়ে গিয়েছো তোমরা। আমি একটু আবার দেখানোর চেষ্টা করি, তাহলে তোমরা একটু বুঝতে পারবে। অনেকের মধ্যেই অনেকে বলছে 13 নিচে হবে, 17 উপরে হবে। সো আমি একটু আরেকবার দেখানোর চেষ্টা করি জিনিসটা, দেখো। সো আমরা এইটাকে ধরেছিলাম R1 এবং এটাকে ধরেছিলাম আমরা R2। সো আমরা যখন লিখলাম যে R1 ডিভাইডেড বাই R2 ইজ ইকুয়াল টু
R1 যেহেতু, সো এটাকে আমরা M1 লিখলাম, এটা হচ্ছে M2, সো ব্যাপন হার যেহেতু, সো এইরকম হবে জিনিসটা। ওকে, ওকে। সো এখন দেখো যে R1 এর জায়গায় আমরা কি লিখেছি, R1 হচ্ছে L দূরত্ব যায়, সো L ডিভাইডেড বাই T, নিচে লিখেছিলাম আমরা R2 এর ক্ষেত্রে, সেই R2টা কি হবে, R2 হচ্ছে এই এর ব্যাপন হারটা, সো এটা কত দূর যায়, 18 মাইনাস L ডিভাইডেড বাই T। আর এখানে যেটা আসছে সেটা দেখো যে M2 কত, M2 হচ্ছে আমাদের, দেখো এখানে কত আসতেছে, M2 অ্যাকচুয়ালি কত এখানে আমাদের, M2 কত, M2 হচ্ছে যেহেতু আমরা এটা ধরেছিলাম, সো এটা হচ্ছে আমাদের 17 আর এটা হচ্ছে 13। ইয়েস, কারেক্ট। আমি ওই সময় তাহলে আমার ভুলটা ধরে দেওয়ার জন্য ধন্যবাদ তোমাকে। যেমন এসডি লোটাস হচ্ছে M2 উপরে থাকে ভাই, হ্যাঁ, ইয়েস, 17 উপরে থাকে, ইয়েস কারেক্ট। আমার ওই সময় একটু ভুল হয়ে গিয়েছিল, দুঃখিত এর জন্য, ভুলটা ধরেছে। তোমরা আসলে মনোযোগ দিয়ে ক্লাস করছো, এই জন্যই তোমরা আমাকে ভুলটা ধরিয়ে দিতে পেরেছো। সো ওকে, সো চলো আমরা এটা হিসাবটা এবার করে ফেলি। সো দেখো অ্যাজ ইউজুয়াল এখানে টি আর টি এখানে কাটাকাটি চলে যাচ্ছে। ওকে, সো টি আর টি যেহেতু কাটাকাটি চলে যাচ্ছে, সো হিসাবটা কি দাঁড়াচ্ছে, যে দেখো যে L ডিভাইডেড বাই 18 মাইনাস L সমান সমান কি দাঁড়াচ্ছে, 17/13, রুট ওভার করলে হিসাবটা কত আসে আমরা একটু দেখে নিই। তোমরাও ক্যালকুলেটর নিয়ে হিসাবটা করতে থাকো। এটা হচ্ছে 1.14। আমাকে একটু জানাও যে 1.14 কি তোমাদের আসে কিনা, 1.14টা তোমাদের আসে কিনা আমাকে একটু জানাও কমেন্টে। সো R1 বাই R2, R1 এর জন্য আমরা ধরেছি এইটা, R2 ধরেছি হচ্ছে এই গ্যাসের ব্যাপন হার, এবং হচ্ছে M2 ধরেছি আমরা এটা, M1 এটা। ওকে, সো R1 যদি এটা যায়, ওকে ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। সো এখান থেকে আমরা কিন্তু চাইলে এল এর ভ্যালুটা বের করে ফেলতে পারি। এল এর ভ্যালুটা তাহলে কি হবে বলো তো, 18 মাইনাস L ইন্টু 1.14। সো এখান থেকে L সমান সমান 18 ইন্টু 1.14, 20.52 মাইনাস 1.14 L, 20 পয়েন্ট, তাহলে যেটা দাঁড়াচ্ছে দেখো L এটাই পাশে প্লাস হয়ে যাবে, সো 1.14 প্লাস 1, 2.14, 14 L 20.52, অর্থাৎ L এর ভ্যালুটা কত দাঁড়াচ্ছে আমাদের তাহলে 20.52, 9.58, এটা হচ্ছে 9.58। অর্থাৎ দেখো এই R1, এই যে গ্যাসটা আছে XH3, এইখান থেকে 9.58 মিটার দূরত্বে গিয়ে আসলে ওরা মিক্স হবে। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো চলো তোমরা দেখি যে কমেন্টে তোমরা কে কি জানিয়েছো আমাকে। ভাইয়া 9.58, ইয়েস, আতিকুল আবির ভাইয়া জানিয়েছে। অনেকে তোমরা সঠিক উত্তর দিয়েছো, এক্স্যাক্টলি কারেক্ট। সো যারা যারা সঠিক উত্তর দিয়েছো তাদের সবাইকে ধন্যবাদ। ওকে, ওকে, সো আজকে আমরা আমাদের লাস্ট প্রবলেমটা সলভ করে ফেলেছি। এইবার তোমাদের জন্য একটা কুইজ থাকবে, ছোট্ট একটা কুইজ। এই কুইজটি দেওয়ার মাধ্যমে আমরা আজকের মতো ক্লাসের সমাপ্তি টানবো আমরা। তোমাদেরকে বলে নিই যে গতকালকে কিন্তু এই চ্যাপ্টারের উপর একটা থিওরিটিক্যাল ক্লাস হয়েছে, সালমান ভাইয়া ক্লাসটি নিয়েছে। আশা করি তোমরা ক্লাসটি, আমি ক্লাস শেষে সেই ক্লাসের লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দিব, সেখান থেকে তোমরা ক্লাসটিকে অবশ্যই দেখে নিবে, তাহলে তোমরা এই ম্যাথগুলো আরও বেশি ভালো বুঝতে পারবে। এইবার তোমাদের জন্য একটা কুইজ, তোমরা ক্লাসটিকে অবশ্যই শেয়ার করে দাও এবং তোমার বন্ধু বান্ধবদেরও ডেকে আনো, যে দেখো আসলে যে কারা কারা এই সহজ কুইজটির উত্তর দিতে পারে। ওকে, সো ধরলাম একটা গ্রাফ আছে এখানে, এই গ্রাফটার কথাই ধরি। গ্রাফটা হচ্ছে কিসের গ্রাফ দেওয়া আছে, ধরলাম
যে আমরা এখানে একটা গ্রাফ নিলাম, এখানে একটা গ্রাফ নিলাম আমরা, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। ক্যামেরা একটু বাঁকা হয়ে গেছে, আমি একটু সোজা করে দিই ক্যামেরাটা। ওকে, সো চলো এবার একটা ছোট্ট একটা কুইজ তোমাদের জন্য। এটা হচ্ছে এখানে ভি দেওয়া আছে এবং পি, সো বুঝতে পারতেছো, বা এখানে তোমরা পিও ধরতে পারো, এবং এখানে বি দেওয়া আছে, এটা হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই। এটা হচ্ছে তোমার বয়েলের সূত্রের গ্রাফ। সো বয়েলের সূত্রের গ্রাফে এরকম একটা লাইন আছে, এরকম আরেকটা লাইন আছে, এরকম মনে করো এখানে আরেকটা লাইন আছে। ওকে, সো যেহেতু বয়েলের সূত্রে টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকে, সেটা হচ্ছে টি। সো T1, T2, T3। এখন তোমাদের বলতে হবে যে এই গ্রাফ অনুযায়ী কোনটা সঠিক। আমাকে একটু কমেন্টে জানাও তোমরা, নাম্বার দিয়ে জানালেই হবে যে কোনটি আসলে সঠিক। নাম্বার দিয়ে একটু জানাও যে সঠিক ক্রমটা আসলে কি। T3 is greater than T2 is greater than T1, নাকি T1 is greater than T2 greater than T3? কোনটা সঠিক আমাকে একটু কমেন্টে জানাও। তোমরা 1 2 টাইপ করলে আমি বুঝতে পারবো যে তোমরা কোনটা সঠিক উত্তর দিচ্ছ। তোমরা আমাকে একটু জানিও, আমি একটু দেখি। আতিকুল কবির বলছে ভাইয়া ভিডিওটা কোথায় পাবো? পরে ভাইয়া তুমি এই গ্রুপেই পেয়ে যাবে, এবং আমাদের এই ভিডিওগুলো কিন্তু পরে ইউটিউব চ্যানেলেও আমাদের আপলোড করা হবে। আমাদের 10 মিনিটস ফর লাইভ নামে একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানেও তোমরা পেয়ে যাবে। বলছে প্রশ্নটা আবার ভাই, ওকে আমি একটু রিপিট করি যে এটা হচ্ছে বয়েলের সূত্রের গ্রাফ। তো বয়েলের সূত্রে আমরা জানি যে টেম্পারেচারটা হচ্ছে তোমার ধ্রুবক থাকে। সো দেখো এই গ্রাফ অনুযায়ী এটা এই লাইনটা হচ্ছে T1, এই লাইনটা হচ্ছে T2 এবং এই লাইনটা হচ্ছে T3। সো এখন তোমাকে বলতে হবে যে কোনটার ভ্যালু বেশি, তোমার এইটা এই ক্রমটা সঠিক, অর্থাৎ T3 সবার বড়, তারপর T2, তারপর T1, নাকি T1 সবার বড়, তারপর হচ্ছে T2, তারপর T3? কোনটা সঠিক আমাকে একটু জানাও। তোমরা 1 বা 2 দিয়ে অ্যান্সার করলেই হবে। ওকে, অনেকে কিন্তু উত্তর দেওয়া শুরু করে দিয়েছে, অনেকেই শুরু করে দিয়েছে। দেখো মাহফুজা তন্নি উত্তর দিয়েছে এ। আচ্ছা, আরো কয়েকটা উত্তরের অপেক্ষায় থাকলাম আমি, তারপরে আমি সঠিক উত্তরটা বলে দিব তোমাদেরকে। তোমরা আমাকে জানাও যে কোনটা আসলে সঠিক, 1 নাম্বার সঠিক নাকি 2 নাম্বার সঠিক, 1 সঠিক নাকি 2 সঠিক, আমাকে একটু কমেন্টে জানাও। ওকে, আরো কমেন্ট করছে, ম্যাক্সিমামই বলছে হচ্ছে এ এ এ। ওকে, ইয়েস, তো আমি সঠিক উত্তরটা বলে দিচ্ছি যে এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। সো এটা সঠিক উত্তরটা হচ্ছে এ। এখন আসলে একটু বলি যে কেন এটা সঠিক উত্তর আসে। সো এই টাইপের ম্যাথগুলো যখন তোমাকে গ্রাফ দিয়ে পড়তে দিবে, তখন তুমি যেটা করবা সেটা হচ্ছে এইখানে তুমি একটা দাগ টানবা। দেখো এরকম একটা দাগ টানবা। সো এখন দেখো এরকম একটা দাগ তুমি টানবা এখানে। সো দেখো এখানে হচ্ছে আমাদের, এখানে যেহেতু পি ছিল, এখানে হচ্ছে আমাদের ভি। ওকে, আচ্ছা, সো এখন দেখো এখানে একটা দাগ টানার ফলে কি হবে, ভিটাকে আমরা কনস্ট্যান্ট ধরে ফেললাম। সো পি এর সাথে টি এর সম্পর্ক কি আমরা জানি, পি ইজ প্রপোর্শনাল টু টি। সো পি যেখানে বেশি হবে, পি যেখানে বেশি সেখানে কিন্তু টি এর ভ্যালু বেশি হবে। ওকে, সো দেখো T3 এর ক্ষেত্রে, দেখো T3 এর ক্ষেত্রে কিন্তু পি সবার উপরে, দেখো তার মানে কি T3 সবচেয়ে বেশি, তারপরটা কি T2, তারপরটা হচ্ছে T1। সো এই জন্য T3 সবচেয়ে বেশি, তারপর হচ্ছে T2, তারপর হচ্ছে T1। সো এটা হচ্ছে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অনেকে বলছে সুমাইয়া জুরাইয়া জান্নাত, জুরাইরিয়া জান্নাত প্রশ্ন বলেছে এ, রাজশ্রী দাস বলেছে এ, রিমি দাস বলছে এ। ইয়েস, কারেক্ট, আমি বলে দিয়েছি এ হচ্ছে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, অন্য কোনো দিন দেখা হবে। আসসালামু আলাইকুম।